সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্য এবং এই জেলার যুব সংগঠনের ডিওয়াইএফআই নেতৃত্বরা এবং এই রায়গঞ্জ শহরের এই ঘড়ি মোড়ে যে সমস্ত আমাদের কর্মী সমর্থক দরদিরা এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের সংগঠনের কর্মী সমর্থক নেতৃত্বরা আছেন, তাদের প্রত্যেককেই আমাদের রাজ্যের যুব সংগঠনের পক্ষ থেকে আমরা লাল সালাম জানাচ্ছি। আপনারা এই পেট্রোল ডিজেলের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা মঞ্চ বেঁধেছি। আর মঞ্চ বাঁধার আগে আগন্তুক যে আমাদের গণসংগীতের টিম যেভাবে এখানে গান পরিবেশন করেছে, আমাদের যখন গান শুনছিলাম তখন মনে হচ্ছিল যে এই প্রতিবাদের ভাষা গানের মাধ্যমে যদি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হয় তাহলে এত কাঠখোট্টা কথা আমাদেরকে বলতে লাগে না। আমাদের উচিত এই আগন্তুকদেরকে আরও বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই মঞ্চগুলো বাঁধানো, এবং তার জন্য রায়গঞ্জ শহর, রায়গঞ্জের সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বামপন্থী মানুষেরা এবং তার সঙ্গে আরও অন্যান্য মতাদর্শেরও বিশ্বাসী মানুষেরা আছেন, যারা এই প্রতিবাদ সভাতে অংশগ্রহণ করতে পারেননি কিন্তু মনে মনে এর প্রতিবাদ করছেন। প্রতিবাদ করেছে কিছুদিন আগে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, তারাও বিভিন্ন পেট্রোল পাম্পে তারা মঞ্চ বেঁধেছেন। সেই মঞ্চ বেঁধে নিয়ে তারা বলেছেন পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। আবার বিজেপি তারাও, যারা 50 পয়সা 25 পয়সাতে এই ফেসবুক, সোশ্যাল মিডিয়ার, এই হোয়াটসঅ্যাপ, এই ইউনিভার্সিটিতে যারা এর বিরুদ্ধে প্রচার করে, তারা আবার প্রচার করতে শুরু করেছেন যে তোমরা শুধুমাত্র বিজেপিকেই গালাগালি করছো, দেখো তোমাদের দিদিমণি সব থেকে বেশি পয়সা নিয়ে নিচ্ছে। বলছে কত পয়সা নিচ্ছে? এখনই আমাদের কমরেডরা বললো 32, 25, 33, 25 এরকমের একটা ভাগ। কিছুদিন আগে এরা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করলো, বললো যে যা ট্যাক্সের পয়সা আছে সেই ট্যাক্সের পয়সা 33 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে এবং 25 টাকা রাজ্যের গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। এই 33 টাকার মধ্যে নাকি 42% টাকা ঘুর পথে মমতা ব্যানার্জির তহবিলে চলে আসে। বলছে তাহলে বলো সব থেকে বেশি বদমাস কে? না মমতা ব্যানার্জি। আমরা বললাম এসব গল্প কথা ছোট থেকে শুনে শুনে বড় হয়ে গেছি, বাঁদরের পিঠে ভাগ আমাদেরকে শেখাবে না। পিঠে ভাগের গল্প শুনেছেন তো? বাঁদর দুজন বাদী আর বিবাদী পক্ষের পিঠে ভাগ করতে বসেছিল। বললো একটা পিঠে আছে, ওটাকে সমান ভাগে 2 ভাগে আমি ভাগ করে দিচ্ছি, কিন্তু ভাগ করলে এমন ভাবে বললো এইটা একটু বেশি ওইটা একটু কম, যার বেশি হলো দাড়ি পাল্লাই বললো ঠিক আছে আমি সমান করে দিচ্ছি, বলে নিজেই কামড়ে খেয়ে নিল। আর যতবার কামড়াচ্ছে ততবার যার পক্ষে কথা বলার তার থেকে যার বিপক্ষে কথা বলার তার দিকে পক্ষে চলে যাচ্ছে। শেষ বিচারে একটু পিঠে বেঁচেছিল, যে পিঠেটা কোন পক্ষের হবে সেদিকে জানতো না, কিন্তু যখন বললো যে তাহলে এই পিঠেটুকু কি হবে, বললো এতক্ষণ ধরে তোদের ঝগড়ার মীমাংসা করেছি, এই পিঠেটা আমার। এই বাঁদরের পিঠে ভাগে কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের জনগণ হিসাবে আমরা পড়ে যাচ্ছি, আর লাভের পিঠে ওরা দুজন মিলে খেয়ে নিয়ে যাচ্ছে। তাই এই বাঁদরের পিঠে ভাগের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে। কে জানে না যে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম নির্ধারিত হয়? সবাই জানে। যদি কেউ না জানে তাহলে এই পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বুঝতে হবে যে যারা ভোট দিয়েছেন তৃণমূল এবং বিজেপির পার্টিটাকে, আমরা এই মঞ্চ থেকে একথা বলতে পারি না যে মানুষ ঠিক করেছেন। মানুষকে তো সিগারেট খেতেও মানা করে, সিগারেটের প্যাকেটের উপরেও তো বিভৎস ছবি থাকে, তাও তো মানুষ সিগারেট খায়। আমরা তো সিগারেটের প্যাকেটের উপরে ছবি না দিয়ে ঢোল নাগাড়ার সঙ্গে একদম বাজা বাজনার সঙ্গে চিৎকার করে করে গোটা রাজ্যে বলেছিলাম যে ভুল করবেন না, ভুল করবেন না। যেমন সিগারেটও খাচ্ছে মানুষ, এরকম তৃণমূল বিজেপিকেও ভোট দিয়েছে। এই ভুলের সঙ্গে মানুষের সাথে আমরা সমর্থন করতে পারি না। আর যে ভুলের প্রতিদান আজকে গোটা রাজ্যের, গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমি আপনি এই পার্টিটাকে সমর্থন করি বা না করি আমাদেরকে পেতে হবে, প্রত্যেককে পেতে হবে। এই আন্তর্জাতিক বাজারে যেভাবে পেট্রোলের দাম নির্ধারিত হয়, সেই পেট্রোলের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে 2014-2009 आगे पर्यंत जो लोग बोले थे कि इस बार मोदी को वोट दो तो पेट्रोल 35 रुपए मिलेगा आप लोगों को लीटर, जो लोग बोले थे कि मोदी को वोट दो तो फिर आपको रसोई का गैस 350 में मिलेगा। आज वही लोग बोलते थे कि भारतवर्ष का वित्त मंत्री, भारतवर्षेर अर्थ मंत्री वो अगर थोड़ा सा ईमानदार बन जाए तो
तो इस भारतवर्ष में किसी भी गरीब आदमी को चूल्हा फूकने नहीं होगा और किसी भी आदमी को, किसी भी नागरिक को भूखा पेट सोना नहीं पड़ेगा। हम लोग पूछना चाहते हैं कि झूठ का रंग हर वक्त काला नहीं होता है, झूठ का रंग कभी कभी भगवा भी होता है। इसी भगवे रंग के साथ ये लोग हम लोगों के सामने झूठा बात लाए थे, झूठा बात लाए थे। এরাই তো বলেছিল যে জিএসটি নিয়ে আসবো, প্রশ্ন তুলবেন না। মমতা ব্যানার্জি আজকে ওইখানে বসে থেকে তারা এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার বিরোধিতা করছে। বিজেপি ওখানে বলছে ভারতবর্ষ গঠন করার জন্য আমরা কথা বলছি। মাঝখানে কি কথা বলেছিল করোনাতে? বললো ভোকাল ফর लोकल। इस दुकानदार से पूछिए कि आप जब रोजाना जिंदगी का जो जरूरतमंद है उन लोगों को आपका चीज सप्लाई करने के लिए जब आप दुकान खोलते हैं तो क्या गवर्नमेंट आपको 10,000 या 10 लाख का रुपए का कोई भी बीमा देता है? अच्छा छोड़ दीजिए, कोई मोबाइल रिपेयरिंग का दुकान है तो কোথাও কাপড়ের দোকান আছে, তো কোথাও জুতোর দোকান আছে, এসেনশিয়াল কমোডিটি আমরা এগুলোকে বলছি না। বাজারে কিন্তু পাড়াতে গ্রামে মুদির দোকান, পাড়াতে দোকানে ওষুধের দোকান, পাড়াতে দোকানে যারা এই সমস্ত আমাদের প্রত্যেক দিনের জিনিসের জন্য দোকান খুলে রেখেছিল তাদের জন্য কোনো বীমা ছিল না? ট্যাক্স ছিল? হ্যাঁ ট্যাক্স ছিল। এই দুটো সরকার মিলে একটা সরকার জিএসটি কে এখানে বসালো, কি বললো যে জিএসটি হবে তো 1 नेशन 1 टैक्स होगा। किस तरह से? हर चीज के ऊपर एक किस्म का टैक्स होगा। सोनार ऊपर एक रकमेर टैक्स होबे, लजेंसের উপরেও এক রকমের ট্যাক্স হবে, আপনার আমার জামা কাপড়ের উপরেও এক রকমের ট্যাক্স হবে, लेकिन पेट्रोल डीजल के ऊपर का 4 किस्म का टैक्स होगा। 22টা এমপি গেছে তৃণমূলের পশ্চিমবঙ্গের মাটি থেকে। এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের বেশিরভাগ মানুষের ভোটে জিতে গেছে। আজ অবধি পেট্রোল ডিজেলের উপরে 4 রকমের ট্যাক্স বর্তমান আছে, যে ট্যাক্সের জন্য আজকে তৃণমূল এবং বিজেপি মারামারি করছে, খাওয়াখাই করছে, কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমছে না। আরে ভাইয়া ये तो वही हो गया कि यहाँ পাজামা তো 25 টাকায় পাওয়া যায়, কিন্তু পাজামা বাঁধার জন্য যে দড়িটা কিনতে পাওয়া যায় তার দাম 100 টাকা হয়ে গেল। দড়ি কিনতেও পারছে না, পাজামা বাঁধতেও পারছে না, হাটে বাজারে পাজামা খুলে যাচ্ছে, মান সম্মান দুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। কে বলবে এর বিরুদ্ধে কথা? কে বলবে? যারা স্রোতের অনুকূলে চলতে চাইছে তারা বলবে এর কথা। কি পেল পশ্চিমবঙ্গ? 213টা सीट पे। अरे 213টা सीट पाने से चोर कभी भी साधु नहीं होता है। তৃণমূলের চোরগুলো চোরই থাকবে আর বিজেপির গুন্ডাগুলো গুন্ডাই থাকবে। সিট পেয়ে গেলে কখনো সার্টিফিকেট পাওয়া যায় না। আর যারা লড়াইয়ের ময়দানে ছিল, আমরা ইলেকশনের আগেও বলেছিলাম যে এই লড়াইটা এখানে শেষ নয়, সংযুক্ত মোর্চার সরকার তৈরি করবে। এই লড়াইটা সংযুক্ত মোর্চার সরকার তৈরি করে লড়াইটা শেষ নয়, লড়াইটা আরো অন্য মাত্রায় শুরু হবে। কিন্তু সংযুক্ত মোর্চা যদি সরকার তৈরি করে তাহলে লড়াইটা শক্তিশালী হবে। হ্যাঁ, লড়াইটা কোথাও না কোথাও একটু শিথিল হয়েছে শিথিল। সংসদের ভেতরে, বিধানসভার ভেতরে একটার পর একটা মানুষের স্বার্থ বিরোধী বিল যখন পাস হয় তখন রেড ভলেন্টিয়াররা বাইরে কাজ করতে পারে, ছাত্র যুবরা বাইরে কাজ করতে পারে, কোঅর্ডিনেশন কমিটিরা বাইরে কাজ করতে পারে, আমি আপনার মতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা কাজ করতে পারে। আরে শুধু কি আমরা কাজ করছি না? काहे को झूठ बोलेंगे? सिर्फ हम और आप काम कर रहे हैं नहीं, पूरा पश्चिम बंगाल में, पूरा भारतवर्ष में भाई महाज का छात्र और युवा संगठन के बाद भी बाहर भी আর এরকম অনেক সংগঠন আছে, অনেক সংস্থা আছে যারা এই কোভিড পরিস্থিতিতে কাজ করছে, মানুষের সমর্থনে কাজ করছে, মানুষের জন্য কাজ করছে। অনেকে মারাও যাচ্ছে, অনেকে মারা যাচ্ছেন, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু এটা তো ছিল না, এটা তো প্রয়োজন ছিল না। কাজ তো ওদের করার কথা ছিল যারা ভেতরে বসে আইনগুলোকে তৈরি করছে। কি আইন তৈরি করছে? 213টা সিটে জিতেছে, কিছুদিন পর 214টা সিট হবে। বলছে কেন? আমি বললাম 215, 16, 17 হবে কিনা জানি না, তবে 214টা সিট হবে। বললো কেন? তাহলে একটা ভুয়ো মুখ্যমন্ত্রী এবারে রিয়েল মুখ্যমন্ত্রী হবে। এতদিন হেরে মুখ্যমন্ত্রী হয়েছিল, এবারে জিতে মুখ্যমন্ত্রী হবে। আর এটা কোন ধরনের রাজ্য চলছে? মানুষ আমরা কেন চুপ থাকবো? কেন? कौन नहीं जानता है कि काउंटिंग प्रोसेस चलता है? काउंटिंग प्रोसेस जब तक चलता है, इलेक्शन का कमीशन का वेबसाइट में उसका रिजल्ट अपलोड होता है। जिन्हीं
ওই নির্বাচনটাকে কন্ডাক্ট করছেন সরকারের পক্ষ থেকে, তিনি মাইকে বাইরে অ্যানাউন্স করবেন। ভেতরে যদি আমাদের সংযুক্ত মোর্চার কাউন্টিং এজেন্টরা ছিল, বিজেপির কাউন্টিং এজেন্টরা ছিল, অন্যান্য নির্দল অন্যান্য পলিটিক্যাল পার্টির কাউন্টিং এজেন্টরা ছিল, দিদিমণির কাউন্টিং এজেন্টরা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল না, সঙ্গে সঙ্গে যোগ করছিল দিদিমণি কত ভোট পেলেন। ইলেকশন কমিশন রেজাল্ট দিল না, রিটার্নিং অফিসার রেজাল্ট দিল না, দিদিমণির কাউন্টিং এজেন্টরা রেজাল্ট দিল না। দিদিমণি টিভিতে বলে দিলেন আমি জিতে গেছি, আমি মুখ্যমন্ত্রী হব। আরে তুমি 213টা সিট পেয়েছো, তুমি হেরেছো, তুমি হেরেছো। সেখানে তিনি দিতে পারলেন না। সেইখানে থেকে মিথ্যাচারিতার শুরু। 10টা বছর যে মিথ্যাচারিতা করেছে সেটা অন্য অঙ্গিকে অন্য পর্যায়ে নিয়ে গিয়ে আরো মিথ্যাচারিতা করছে। ইলেকশনে জেতার পরে বললো কৃষকদেরকে 10,000 টাকা করে তাদের জন্য যা স্কিম যা প্রকল্প সেটা আছে। इलेक्शन से पहले भी बोले थे, आज भी बोलते हैं कि तृणमूल पार्टी का, कांग्रेस का जो पार्टी है उस पार्टी का नाम बदल दीजिए और उसको कल्पतरु गाছের নাম দিয়ে দিন। গাছের পাতা ছিঁড়ে নিলেও প্রকল্প, গাছের গায়ে যদি ঘষা লেগে যায় তাহলেও প্রকল্প। কিন্তু এই প্রকল্পকে সামনে নিয়ে আসার জন্য যে ট্যাক্সের পয়সা খরচা করা হচ্ছে वो किसी भी सरकार का बाप का घर का पैसा नहीं है, वो मेरा और आपका टैक्स पेयर का पैसा है, जो मेरा और आपका উন্নতির জন্য কাজে লাগানোর জন্য আমরা দিয়েছি আর আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে দিয়েছি যে আমাদের পক্ষে আমাদের সমর্থনে আপনারা ব্যবহার করুন, আমাদের সমর্থনে ব্যবহার করুন। কি হলো? কি হলো? 10,000 টাকা কৃষক বন্ধুদেরকে, কৃষকদেরকে তাদেরকে দিচ্ছে আর ইলেকশনের পরে 2 মাস যায়নি কৃষকরা আবার সুইসাইড করছে। किस बात से मुंह छुपाएगा? चाहे वो तृणमूल कांग्रेस का सरकार हो, चाहे वो भाजपा का सरकार हो, কোন দিক থেকে মুখটা লুকাবে? কোন দিক থেকে মুখটা লুকাবে? যে একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকারের বৈশিষ্ট্য হলো সমস্ত জিনিসকে ভেঙে টুকরো করে দাও, ছোট ছোট জিনিসকে এক জায়গায় নিয়ে আসো। আমরা বহুরূপতাকে কোথাও প্রাধান্য দেব না, আমরা একরূপতাকে এক কেন্দ্রিকতাকে আমরা মান্যতা দেব। যে এক কেন্দ্রিকতাকে মান্যতা দিয়ে যারা ঠিক করে দেয় যে তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কোন ভাষায় কথা বলবে, এই দেশটাতে কোন ধর্মের মানুষেরা থাকবে, কোন লিঙ্গের মানুষেরা এখানে ডিসিশন মেকিং এর জায়গায় থাকবে, সেটা ঠিক করে দেয়। এটাই ফ্যাসিস্ট গভর্নমেন্টের, এটাই একটা ফ্যাসিস্ট সরকারের চরিত্র, এটাই বৈশিষ্ট্য। আজকে উত্তরবঙ্গকে ভাগ করার জন্য বিজেপির পার্টিটা আজকে ব্লুপ্রিন্ট তৈরি করছে। अरे बिहार से झारखंड भी अलग हुआ था, बिहार से झारखंड भी अलग हुआ था। आज झारखंड का डेवलपमेंट के लिए कुछ पैसा अगर सैंक्शन होता भी है, आज बिहार वहीं का वहीं सूखा और वहां पर बाढ़ पीड़ित लोग आज भी उसी मुश्किल में, उसी तकलीफ में है, उसी तकलीफ में है। उत्तराखंड भाग হয়েছে, দেখে নিন উত্তরাখণ্ডের প্রশাসনিক অবস্থা, দেখে নিন উত্তরাখণ্ডের অর্থনৈতিক অবস্থা, সেখানকার গভর্নেন্সের অবস্থা কোন জায়গায় আছে। তেলেঙ্গানাও ভাগ হয়েছে, দেখে নিন তেলেঙ্গানার অবস্থা কি আছে। কেন উত্তরবঙ্গকে ভাগ করতে চাইছেন অন্য রাজ্যকে নিয়ে, অন্য রাজ্য বানাতে চাইছেন? কেন ওইদিকে ঝাড়খণ্ডের লাগোয়াগুলোকে আলাদা রাজ্য বানিয়ে দিতে চাইছেন? কেন জঙ্গলমহলকে আলাদা করার জন্য প্রকাশ্যে ব্যবস্থা করছেন? এ তো বামপন্থী আন্দোলনের, এই পশ্চিমবঙ্গে 34 বছরের বামেদের সরকারের ভিতের ইতিহাস যদি আমরা দেখি তাহলে বিভিন্ন সময়ে যারা এই রাজ্যকে ভাগ করতে চেয়েছে আর বামপন্থী সরকার, বামপন্থী চিন্তা চেতনা মানসিকতা আন্দোলনের জন্য সেই মাথাচাড়াকে যদি দাবিয়ে দেওয়া হয়েছে, আর সেই সমস্ত লোকগুলো আজকে কোন জায়গায় আছে? মুখোশ পাল্টেছে, মুখগুলো পাল্টায়নি। যে মুখোশগুলো কখনো গোর্খার নামে ছিল, যে মুখোশগুলো কখনো কামতাপুরীর নামে ছিল, যে মুখোশগুলো কখনো উত্তরবঙ্গের এখানে রাজবংশীদের নামে ছিল, আজকে সেই মুখগুলো তৃণমূলে তারা যুক্ত হয়েছে, কোথাও বিজেপিতে যুক্ত হয়েছে। ওই মুখগুলো আজকে রাজ্য ভাগের জন্য তৃণমূল আর বিজেপিতে আশ্রিত করেছে, নিয়েছে আশ্রয়। নেই বাত করেंगे आप लोग? বলবেন না কথা? কি হবে? সরকার কি নীতি নিচ্ছে? হ্যাঁ, কৃষক আন্দোলন চলছে, দিল্লির বুকে চলছে কৃষক আন্দোলন। পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে ব্যাংকগুলোর কি অবস্থা হলো? কাটকোট্টা কথা লাগতে পারে, বুঝুন। डरना कभी कभी जायज है, कभी कभी डरना चाहिए, क्योंकि आज ना तो विधानसभा के अंदर ना तो संसद के अंदर लाल झंडा पकड़ने वाला एक भी नुमाइंदा है, और ना तो मोदी का दिल में और ममता के दिल में वहां पर डर पैदा करने के लिए ना तो वहां पर सलीम है, ना तो बदरुद्दीन
অগ্রবর্তী আছে। আজকে তাই ভেতরের দিকে লড়াইটা দুর্বল হয়েছে বলে রাস্তার লড়াইটা আরো বেশি শক্তিশালী হবে। রায়গঞ্জে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের একটাই কথা, বামপন্থী হন বা না হন, যে বাচ্চাটা আমাকে ছবি তুলে দিয়ে গেল নিজের হাতে অটোগ্রাফটা দিয়ে, আমরা মনে প্রাণে চাই বাচ্চাটা বড় হয়ে অটোগ্রাফ দেবার মতন একটা সমাজ, একটা পরিস্থিতি আর নিজেকে যাতে তৈরি করতে পারে। ওই বাচ্চাটার ভবিষ্যতের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে, নামতে হবে বাচ্চাটার ভবিষ্যতের জন্য। আপনি বামপন্থী হতে পারেন, নাও পারেন, আপনি লাল ঝান্ডা ধরতে পারেন, নাও পারেন, কিন্তু আজকে আপনার এইটাই দায়িত্ব। গানা গা রা থা না আগন্তুকরা, যে যুবা ভি আপকা হ্যায় আর লফজ ভি আপকা হ্যায়, এখনো পর্যন্ত আছে। ফাদার স্ট্যান স্বামীর মতন কবে আমাদের মোহাম্মদ শামী খান সেখানে অ্যারেস্ট হয়ে খুন হয়ে যাবে, এ কথা পশ্চিমবঙ্গে কতদিন আটকে যাবে আমরা জানি না, জানি না। ইউএপিএ আইন কেন পাস হয়ে গেল একটার পর একটা আইন, যেগুলো মানুষের স্বার্থের বিরুদ্ধে? কারণ ভেতরে লাল ঝান্ডা নেই, ভেতরে বামপন্থা নেই। আর বামপন্থাকে নিকেশ করার জন্য এটাই কাজ, প্রথমে বামপন্থাকে বিচ্ছিন্ন করো, তারপরে বামপন্থাকে শেষ করো। বামপন্থা যদি শেষ হয়ে যায় ভেতরে আইন সভাতে, তাহলে একটার পর একটা বুলডোজার চালিয়ে দেওয়া যায়, আর তাই কাজ করছে। আরে ব্যাংকগুলোকে মার্চ করেছিল, ব্যাংকগুলোকে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করুন, একটা রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করুন, যিনি সিএ করেছেন, যিনি রিটেলে লেখাপড়া করছেন, তাদেরকে বাদ দিন না, একটা রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করুন যে ভাই তোমার একটা বিল্ডিং তৈরি করার কথা ছিল, তোমার সঙ্গে 100 জন লেবার ছিল, এখন তোমাকে আর একটা বিল্ডিং বানাতে হবে না, একটা শুধু বাড়ি ছোট বানাতে হবে, তোমার 100টা লেবারকে তুমি কোথায় কাজে লাগাবে? বলবে আমার 4টা লেবারে কাজ হয়ে যাবে। তাই তো, এই তো বলবে 4টা লেবারে কাজ হবে। 10টা ব্যাংকে মার্জ করে নিয়ে 4টা ব্যাংকে নিয়ে এসে যারা ব্যাংক কর্মীরা ছিল তাদেরকে ছাঁটাই করার জন্য একটা সুদূর প্রসারিত পরিকল্পনা গ্রহণ করেছে দেশের সরকার, তার সাথে স্ট্যাম্প মেরেছে রাজ্যের সরকার। তার বিরুদ্ধে প্রতিবাদ কবে হবে? পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদ মানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুরকে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনার পিঠে যে অন্যায়ের নামে চাবুকটা পড়ছে সেই চাবুকটাকে ধরে নিয়ে তার বিরোধিতা করার জন্য আপনাকে দাঁড়াতে হবে। তার জন্য ডিওয়াইএফআই এখানে গলা ফাটাচ্ছে। কালকে আপনারা এত সংখ্যায় আমাদের সাথে নাও আসতে পারেন, কালকে আন্দোলন করতে গেলে, আন্দোলন মানে আজকে এখানে মঞ্চ খাটিয়ে দুটো গান বাজিয়ে এখানে মাইক হয়েছে, কালকে এই আন্দোলনকে নিচে নিয়ে যেতে হবে। সেখানে মঞ্চ থাকবে না, সেখানে রাস্তা থাকবে, রাস্তার নিচে, রাস্তাতে পায়ের নিচে পাথর থাকবে, কাঁকড় থাকবে, কিন্তু মেজাজটা ওই জায়গায় থাকবে। যে মেজাজ শেষ কথা বলবে, সংখ্যা শেষ কথা বলবে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে আমাদের আবেদন যে আসুন, সরকারের নীতিতে পলিসিতে ভয় পান, কারণ এই সরকারকে নির্বাচিত আমরা করেছি, আর আমাদেরই নির্বাচিত সরকার আমাদেরই বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। গ্রামীণ ব্যাংকগুলোকে টেক ওভার করতে চাইছে। কেন? বলছে মহাজনী সুদকে আমরা আটকে নেব, महाजनी सूद के अटके न वो। अरे 2018 में 2019 में इसी महाजनी सूद के कारण पूरा भारतवर्ष में एक साल में 14,000 से लेकर 12,000 तक যারা কৃষক ছিল তারা সুইসাইড করেছে। তখন মহাজনী সুদ মনে পড়লো না। আসলে এখন ব্যাংকগুলো মার্জ হয়ে 4টা ব্যাংকে পরিণত হয়েছে। আপনার জমা টাকা, সেই টাকা নিয়ে কেউ উড়ে পালিয়েছে, তাদের নাম যারা ডিফল্টার আছে, ব্যাংক ডিফল্টার, যাদের নন পারফর্মিং অ্যাসেট আছে, যে অ্যাসেটটা আমার আপনার জন্য, সমাজের জন্য কাজ করতে পারছে না, আর ডিফল্টারদের নাম विधानसभार भेतरे संसदेर भेतरे बीजेपीर पार्टीटाओ तारा प्रकाश करते पारछे ना। और पश्चिम बंगाल से 22 MP वहां पर जाकर अपना लिपस्टिक सरियाते हैं, अपना आंचल सरियाते हैं, लेकिन वहां से ये दावा नहीं कर पाते हैं जे डिफल्टर आछे तादेर नाम बोलुन, तादेर नाम बोलुन, बोलते पारबे ना नाम। पलिसिते गलद आछे, पलिसिते गलद आछे। যে ছেলেকে আদর দিয়ে দিয়ে বাঁদর বানিয়েছি, সে ছেলেকে শেষ বয়সে বলতে গেলে সে ছেলে কিন্তু বিদ্যাসাগরের ভুবন হয়ে আমার কান কেটে নেবে। তাই ভুলেও না তো নীরব মোদী, না তো ললিত মোদী, না তো মেহুল চকসিদেরকে কেউ ঘাটাতে যাবে। পুরো কান তো কি দাঁড়ি পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে মোদী সরকার, টেনে নিয়ে চলে যাবে। তাই আজকে ওই ব্যাংকগুলো যখন মানুষের স্বার্থে কাজ করতে পারছে না,
তখন আজকে গ্রামীণ ব্যাংকগুলোকে, যে ব্যাংকগুলোতে আমার আপনার টাকা, গরিব মেহনতি মানুষের, কৃষকদের টাকা, কম পুঁজির পয়সা, যেখানে কম পুঁজি জমা আছে, সেই ব্যাংকগুলোকেও টেক ওভার করে নিতে চাইছে দেশের সরকার। বিরোধিতা করবে? করতে পারবে না বিরোধিতা। क्यों? वो दिन भूल जाएंगे आप लोग। चुनाव तो आता जाता रहेगा, वो दिन कैसे भूल सकते हैं कि रामदेव बाबा जब बोले थे कि काला धन अगर वापस आ गया तो एक एक गांव को 200 करोड़ रुपए मिलेगा, যা ভারতবর্ষের গ্রাম আছে। আর এক একটা গ্রাম আমেরিকা অস্ট্রেলিয়ার গ্রামের থেকেও বেশি বেশি, তার থেকেও বেশি উন্নতশীল দেশ হবে। ना तो काला धन वापस आया, ना तो एक गांव को भी जरा दत्तक लिए छिलो, जो लोग गोद लिए थे, उस गोद लेने वाला एक बप्पा भी हम लोगों का राज्य में भी है, जिसका नाम बाबुल सुप्रियो है। वो भी एक गांव अपना गोद लिया था, लेकिन ना तो बेटा वहाँ पर মানে মানুষ হলো, না তো তার মেয়ে মানুষ হলো। কি করলো গোটা লকডাউনে, গোটা কোভিডে? বললো বইয়ের মাথার উকুন পরিষ্কার করছি, এখন এইটাই আমার বেশি কাজ। দিল্লিতে বসে বইয়ের মাথার চুল ছেড়ে दिल আর তেল লাগিয়ে दिल। ठीक है, कोई बात नहीं, देर आया पर दुरुस्त आया। दिल्ली का सरकार को ये मालूम पड़ा कि ये बाबुल सिर्फ पैसा वसूल है, काम का काज कुछ नहीं है, ताके वो रास्ता देखाচ্ছে। প্রতিনিয়ত দল বদলের রাজনীতি আর ন্যায় নীতি আদর্শবিহীন দুটো রাজনৈতিক দল। কি সুন্দর, কি সুন্দর। একজন আমাদের এখানে বিধানসভাতে, বিজেপির পার্টিটা বিধানসভাতে স্পিকারকে চিঠি লিখছে কি না, তৃণমূলের পার্টিটা হচ্ছে ন্যায় নীতি বিবর্জিত একটা দল, এদের বরখাস্তের জন্য তিনি ওখানে চিঠি লিখছেন। আর ওখানে তৃণমূলের পার্টিটা সংসদের স্পিকারকে চিঠি লিখছে যে দেখো তোমাদের এখানে সব দল বদল করা লোকগুলো এসছে, করে নাও। আবার সেই বাঁদরের পিঠে ভাগের অবস্থা। अरे 213 तो सीट पाने से और कुछ वोट परसेंटेज बढ़ जाने से कोई भी अच्छा लीडर का और अच्छा पॉलिसी नहीं होता है। अभी तक तो मुकुल राय নদিয়াতে তৃণমূলের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করছিল, আর উপরের দিকে থুতুটা ছিটিয়ে চেটে নিয়ে আর অভিষেক ব্যানার্জির পায়ের পাশে বসে গেল, ওইখানে বসে গেল। ন্যায় নীতি আদর্শের কোনো জায়গা নেই। আমরা ইলেকশনের আগেও বলতাম যদি সাংবিধানিক বাধা না থাকতো তাহলে একই মানুষ তৃণমূল আর বিজেপির টিকিটে এরা ভোটে दाঁড়াতো। हम लोग वोट का बात इतना क्यों कर रहे हैं? बात इसलिए कर रहे हैं कि आप अगर मरीज है, आप अगर पेशेंट है, तो आपका इलाज कौन करेगा? डॉक्टर करेगा। डॉक्टर तो आपका शरीर के ऊपर हाथ फेराकर इलाज नहीं कर सकता, उसके लिए कुछ टेक्निकल सपोर्ट चाहिए। मान लीजिए आपका श्वास प्रश्वासेर समस्या আছে, তো আপনাকে আলাদা মেশিন দেবে। আপনার অক্সিজেন স্যাচুরেশন কমছে না বাড়ছে, তার জন্য আপনাকে আলাদা মেশিন দিয়ে চেক আপ করবে। তাহলে তার টেকনিক্যাল কিছু সাপোর্ট দরকার হয়। আপনাকে সুস্থ করার জন্য আপনাকে ওষুধপত্র দেবে, আর আপনার শরীরে ওষুধপত্র লাগবে কিনা তার জন্য আপনার পথ্যের ব্যবস্থা করবে, সেটা হলো খাবার দাবার। তাহলে ডাক্তার শুধুমাত্র একটা পেশেন্টকে দেখে নিয়ে শুধু তার রোগ তাকে নিরাময় বা মুক্তি করতে পারে না। আজকে যদি এই গোটা সমাজের কোভিড রোগ থেকে মুক্তি তো দিতে পারে না, কিন্তু মানুষকে একটু রিলিফ দেবার জন্য, আরে মানুষ তো পায়ে চলতে গেলে, পথে হাঁটতে গেলেও পায়ে চোট খায়, হোঁচট খেলে মানুষ কোন আঙ্গুলে চোট খেয়েছে সেটাও একবার ঘুরে দেখায়। আমরা তো আমাদের রেড ভলেন্টিয়ারদের, ছাত্র যুব বাচ্চা ছেলে মেয়েগুলোকে লাল সালাম, রেড স্যালুট জানাচ্ছি যে হোঁচট খেয়েছে কিন্তু ঘুরে পাটার দিকে তাকায়নি, যেদিকে সামনে তাকিয়েছিল সেদিকেই তাকিয়ে দৌড়েছে, কাজে এক বিন্দু একমাত্র তারা নিজেদের থেকে ত্রুটি বিচ্যুতি করে যায়নি। কিন্তু এ তো শুধু কোভিডের জন্য, অসুখের জন্য মানুষকে হেল্প করেছে। আসল তো করবে ভ্যাকসিনের জায়গাতে, আসল তো করবে ট্রিটমেন্টের জায়গাতে, করবে তো। কিন্তু সেই জায়গাতে না তো ভ্যাকসিন রেডি আছে, না তো ডাক্তার রেডি আছে, না তো ট্রিটমেন্ট রেডি আছে। আর যদি ট্রিটমেন্টের জায়গায় তৃণমূল আর বিজেপির নেতারা থেকে গেল, তাহলে যারা ভুয়ো ভ্যাকসিন নিয়ে নিজেরই দলের নেতৃত্বকে পাউডার গোলা জল যদি তার শরীরে ঢুকিয়ে দিতে পারে, তাহলে তো সাধারণ মানুষ একমাত্র কারাই ভরসা থাকবে আমরা জানি না।
জানি না কারা ভরসায় থাকবে। আজকের এই ব্যবস্থাতে যে সিস্টেমটাতে যারা ওই ডাক্তারের জায়গায় থেকে রোগ নিরাময়ের ব্যবস্থা করবে, বামপন্থীরা যদি ওই ডাক্তারের জায়গায় ভেতরে চেম্বারে ঢুকতে না পেরেছে, তাহলে আমরা এত ভোটের কথা এই কারণেই বলছি যে বিধানসভার দরজাতে আমাদের একটা মাত্র বিধায়ক संयुक्त मोर्चा আছে, কিন্তু বিধানসভার বাইরে ये जो लड़ाई का मैदान है वो लड़ाई का मैदान किसी बाप दादाओं का जमींदारी नहीं है। उस लड़ाई का मैदान पर, उस लड़ाई का रास्ते पर अपनी आमी থাকবো, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। তাই আজকের পেট্রোল ডিজেলের বিরুদ্ধে যে প্রতিবাদের আমাদের সভা, সেই প্রতিবাদের সভা শুধুমাত্র পেট্রোল ডিজেলের বিরুদ্ধে, দাম বৃদ্ধির বিরুদ্ধে নয়। ওষুধপত্রের দাম বাড়ছে, জামা কাপড়ের দাম বাড়ছে, চাল ডাল তেল আটার দাম বাড়ছে। এমন একটা ক্যাসকেডিং এর রাস্তা, যে ক্যাসকেডিং এর রাস্তাতে শুধুমাত্র পেট্রোল ডিজেলের দাম বাড়লে সমস্ত বাজারটার দাম বেড়ে যায়, সেখানে যখন দেশের সরকার, রাজ্যের সরকার একদম মুখ মৌন বধির হয়ে থাকে। আমাদেরকে অনেকে বলছেন যে ওরা তো বলছে বিজেপির বিরুদ্ধে। আমরা বললাম ওরা তো এও কথাও বলেছে, অন ক্যামেরা কথা বলেছে। 213টা সিট পাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেছে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলে বলেছে যে একটু সক্রিয় হ, একটু বাইরে বেরো, একটু কাজ কর। ওটা তো স্ট্র্যাটেজিতে ভোটে জিতে গেছি। 213টা সিট পেয়েও যদি নিজের দলের কর্মীদেরকে ঝাঁকাতে হয়, তাহলে ঝাঁকুনি কাকে বলে? ছাত্র যুব এসএফআই ডিওয়াইফাই রেড ভলেন্টিয়ারের কাছে এসে শিখে যাক যে ভোটই কম পেলেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধুমাত্র মতাদর্শ দায়বদ্ধতা লাগে। সেই জায়গায় থেকে আমাদেরকে এই প্রতিবাদের সভাগুলোতে আসা এবং প্রতিবাদটা ওই জায়গায় নিয়ে যেতে হবে। মানুষ 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 চাইছে, মানুষ চাইছে। চাবুক খেতে খেতে, চাবুক খেতে খেতে আপনার পিঠের ঘাটা দগদগে হবে। আমি চাই, আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, আমাদের ডিওয়াইফাই চাক বা না চাক, মানুষের পিঠে যদি অবিরাম ক্রমাগত চাবুক পড়ে, হান্টার পড়ে, মানুষ চাবুক খেতে খেতে, চাবুক খেতে খেতে দেওয়ালে যখন পিঠটা ঠেকে যায়, মানুষ তখন প্রতিবাদের সুরে ঘুরে দাঁড়ায়। মানুষ দাঁড়াবে ঘুরে, চাবুকটাও ধরবে। যে হাতে চাবুকটা আছে সেই হাত থেকে হান্টারটা চাবুকটা কেড়ে নেবে। আর মানুষের মেজাজের, মানুষের ধৈর্যের পরিচয় নিও না। সেই হান্টারটা কেড়ে নিয়ে যে এতদিন চাবুক চালাচ্ছিল তার পিঠেও চাবুকটা চালাবে। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে সাধারণ শুভবুদ্ধি বামপন্থী মানুষ হিসাবে আমরা ওই চাবুকটাকে ধরে নিয়ে, কেড়ে নিয়ে যে চালাচ্ছিল তার পিঠে চালানোর মতন আন্দোলনের নেতৃত্ব দিতে পারছি কিনা। তাই আজকে তো মাইক আছে, আজকে তো মঞ্চ বাঁধা আছে, আজকে তো ফ্লেক্স দেওয়া আছে। আরে আগুন পাখি মানে আমি জানি না, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে, গোটা দুনিয়াতে বামপন্থার রাজনীতিতে কোনো একজন ব্যক্তি মানুষ শেষ কথা বলে না, আমাদের নীতিটা কথা বলে। আর সেই নীতিতে এরকম অসংখ্য আগুন পাখিরা রায়গঞ্জ শহর থেকে গোটা পশ্চিমবঙ্গে ছুটে বেড়াচ্ছে। তাদেরকে একত্রিত করে আন্দোলনের প্রতিবাদের একদম একদম ধুধু মাঠে আন্দোলনকে রাস্তা দিতে হবে, ধুধু মাঠে আন্দোলনকে তৈরি করতে হবে। আর যে আন্দোলন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বামেদের থেকে দেখতে চাইছে, সেই আন্দোলনে নেতৃত্ব ডিওয়াইফাই আগামী দিনে দেবে, এই শপথ আপনাদেরকে করতে পারি। আপনাদেরকে অনেক লাল সালাম, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ।